মার্কিন পৃষ্ঠপোষকতায় শেখ হাসিনার আগমন, এগুলোর কি একটা প্রাথমিক আলাপ আলোচনা বা পদক্ষেপ কি হতে পারে সার্জিওগণের আলাপের মধ্যে? মার্কিন যুক্তরাষ্ট্রের এখনকার মনোভাবটা কি আওয়ামী লীগ বা শেখ হাসিনা প্রসঙ্গে? আমেরিকাতে শেখ হাসিনার বিরুদ্ধে সোচ্চার ছিল, তার মানবাধিকার লঙ্ঘন নিয়ে যত সোচ্চার ছিল, তারা কিন্তু এখন প্রত্যেকে শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার জন্য উদ্গ্রীব। রয়টার্স তো হয়েইছে, আপনি হয়তো জানেন, দেখেছেন, এর মধ্যে জাপানের কিওডো এজেন্সি একটা ইন্টারভিউ করেছে, এবং আমি জানি সাউথ চায়না মর্নিং পোস্টে ইন্টারভিউ করছে, এএফপির ইন্টারভিউ হয়ে গিয়েছে, ব্লুমবার্গের ইন্টারভিউ হয়ে গিয়েছে বলে শুনেছি, সেগুলো যে কোনো মুহূর্তে প্রকাশিত হতে পারে। অর্থাৎ পশ্চিমা গণমাধ্যম তারা মনে করছেন যে বাংলাদেশে যেটা ইনক্লুসিভ পলিটিক্স, যে বিষয়ে ভারতের সঙ্গে তারা সহমত, অনেক বিষয়ে আমেরিকার সঙ্গে ভারতের দ্বিমত আছে, মত পার্থক্য আছে, কিন্তু এই একটা বিষয়ে একমত যে ইনক্লুসিভ পলিটিক্স বাংলাদেশে হওয়া উচিত। দ্বিতীয়ত, চীনের প্রভাবকে খর্ব করাটা প্রয়োজন, যেটা আপনার মনে আছে যে আমেরিকান রাষ্ট্রদূত তিনি দায়িত্ব নেওয়ার পর ব্রেন্ট ক্রিস্টেনসন বলেছিলেন, আমি চাইবো বাংলাদেশ চীন থেকে দূরত্ব বজায় রাখবে। এবং সেই তারেক রহমান প্রথম সফর মালয়েশিয়া হয়ে চীন করলেন, এবং সেখান থেকে শি জিনপিং তিনি প্রস্তাব দিলেন যে বাংলাদেশ মায়ানমার থেকে চীন একটা করিডর তৈরি করা, যে করিডরটা আমেরিকার প্রবল আপত্তি থাকবে। এবং আপনি এটাও শুনেছেন নিশ্চয়ই যে সার্জেই গোর, ভারতের রাষ্ট্রদূত, তিনি দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত, তিনি আগামী আজ রাতে অথবা কাল তিনি পৌঁছে যাচ্ছেন ঢাকায়। ফলে তার অনুষ্ঠান সূচিগুলোর দিকে, প্রোগ্রামের দিকে নজর রাখা উচিত। নজর রাখলে বোঝা যাবে যে তারা কতটা পূর্বের মত থেকে কতটা সরে এসেছে। না, কেউ কেউ অনুমান করেন যে সম্ভবত রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও রিপাবলিকানরা তারা ক্লিন্টনের পছন্দের ইউনুসকে চাইবেন না, তারা হয়তো অন্য কাউকে তারা সম্মতি দিতে পারে। সেক্ষেত্রে রাজনৈতিক দলের কেউ হলেই আমেরিকার কোনো আপত্তি থাকবে বলে মনে হয় না। যেমন শোনা যাচ্ছে ফখরুল আলী মির্জার নাম, তিনি বর্ষিয়ান নেতা, তিনি হতেই পারেন রাষ্ট্রপতি। এনিওয়ে, যেটা বলতে চাইছিলাম যে আপনি বলছেন যে আমেরিকার পূর্বের মনোভাব থেকে কিঞ্চিত হলেও পরিবর্তন ঘটেছে, এবং সেটা আগামীকাল আরো স্পষ্ট হয়ে যাবে। এখানে আমেরিকার সাথে এখানে ভারত, আমাদের ভূ রাজনীতির সাথে ভারত আর আমেরিকাকে আসলে এক জায়গায় আসতে পারছে বলে মনে হচ্ছে এখন? ভূ রাজনৈতিক ক্ষেত্রে এক জায়গায় এক মঞ্চে আসতে পারছে, তার কারণ হচ্ছে তাদের উভয়েরই লক্ষ্য হচ্ছে চীনের প্রভাবকে খর্ব করা। ভারতও চাইবে না বেল্ট রোড ইনিশিয়েটিভের অন্তর্গত ওই মিয়ানমার বাংলাদেশ চীন করিডর তৈরি হোক, আমেরিকাও চাইবে না। এ ব্যাপারে দুই দেশই সহমত, এবং একই সঙ্গে সহমত যে একটা ইনক্লুসিভ পলিটিক্স হওয়া উচিত। যে দলটি বাংলাদেশ নামক রাষ্ট্রটি সৃষ্টির পেছনে যাদের ভূমিকা, তাদের যদি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বাদ দিয়ে রাখা হয়, সেটা সীমিতভাবে কর্মকাণ্ডে অনুমতি দিয়ে তারা শুরু করতে পারেন। এতে কিন্তু আমার ধারণা বিএনপির পক্ষেই ভালো হবে, নইলে বিএনপিকে লাগাতার কিন্তু জামায়াতের চাপের মুখে পড়তে হতে পারে। এই মুহূর্তে বিমস্টেকের পৌরোহিত্য করছেন বাংলাদেশ, ফলে বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী তাকে সেই কারণে আমন্ত্রণ জানাতেই হবে, এবং সেই আমন্ত্রণ নরেন্দ্র মোদী জানিয়েছেন, তিনি উপেক্ষা করেননি। তিনি তাতেও বলেছেন তার সঙ্গে দ্বিপাক্ষিক তিনি কথাও বলতে চান, বৈঠক করতে চান। আমার ধারণা যে সেপ্টেম্বরে যেহেতু যদি সত্যি শেষ পর্যন্ত তারেক রহমান আসেন, সেখানে একটা আওয়ামী লীগ অন্যতম একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, কারণ কোনো তো সরাসরি কোনো কথা তো বলা যাচ্ছে না তারেক রহমানের সরকারের সঙ্গে। ফলে এখানে এলে একান্তে তারেক রহমান আর প্রধানমন্ত্রী মোদী যদি মিলিত হন, তাহলে সামগ্রিকভাবে বাংলাদেশ ভারতের উভয়ের স্বার্থ এবং বাংলাদেশের স্বার্থের ক্ষেত্রে সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে সেখানে সামাজিক শান্তি প্রতিষ্ঠা করা। এই প্রথম একটা সুযোগ ঘটবে যে তারেক রহমানের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা 1-to-1 কথা বলার। এবং আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা ঘোষণা দেওয়ার পর আপনাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে সরিয়ে দেওয়া হলো, তো তাকে যিনি লিখেছেন, যাই হোক চিঠিটা আমি দেখলাম, চিঠিটাতে তিনি প্রথম লাইনে হাতে লিখেছেন আর শেষ লাইনে সইটা হাতে লিখেছেন, বাকি গোটাটাই টাইপ করা। কোথা থেকে টাইপ হয়ে এসছে এটা আজকের দিনে বুঝতে কোনো অসুবিধা হয় না। যাই না, ভবিষ্যতে আরো পরিবর্তন হবে এরকম একটা শুনছি। কিছু ভয় দেখানোর জন্য সাংস্কৃতিক কর্মীদের পর্যন্ত আইসিটি
ধারায় তাদেরকে অভিযোগ দায়ের করা হয়েছে, যেটা অবাঞ্ছিত বিষয়, এটা হওয়া অনুচিত সম্পূর্ণ। তার মধ্যে সাংবাদিকরাও আছেন। এটা খুবই জঘন্য, অর্থাৎ একটা ভীতির আবহাওয়া তৈরি করে চাইছেন। তারা কিন্তু বুঝতে পারছেন যে শেখ হাসিনা যদি ঘোষণা করেছেন যখন, তিনি কিন্তু যাবেন, ফলে সে সময় যে অশান্তিটা হবে তার জন্য তারা একটু নিজেদের ঘর গোছাতে চাইছেন। আমার মনে হয় তার আগে সেপ্টেম্বরে যদি পারস্পরিক আলোচনার মাধ্যমে এটার একটা সুষ্ঠু সমাধান বের করা যায়, সেটা অনেক ভালো হবে বলেই আমার মনে হয়। বহুল আলোচনা গত কয়েক মাস ধরে আলোচনা হচ্ছে, বিশেষ করে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বর ঘোষণা। এই ঘোষণার সর্বশেষ আপডেট কি ডিসেম্বরে আসছেন তিনি, নাকি তার আগে আসছেন? তিনি এখনো পর্যন্ত ডিসেম্বরকে তিনি নির্দিষ্ট সময় বলে স্থির করেছেন। তিনি এর পরেও যে ইন্টারভিউ গুলো দিয়েছেন তাতে কোথাও ডিসেম্বরের মাসের তিনি কোনো পরিবর্তন করেননি। এখন আগামী দিনে যে ইন্টারভিউ গুলো প্রকাশিত হবে তখন জানতে পারবো যে তিনি নতুন কোনো কথা বলেছেন কিনা। আমার মনে হয় না, কারণ এর মধ্যে একটি গণমাধ্যম তাকে একটা প্রশ্ন পাঠিয়েছিল যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে আপনাকে তো বন্দি প্রত্যর্পণ চুক্তির নিয়ম অনুসারে পাঠানো হতে পারে, আর সে ব্যাপারে আপনার মত কি? উনি বলছেন বন্দি প্রত্যর্পণ চুক্তি তো সেটার আইনি দিক আছে, আইনি দিক বিচার করে তারা হয়তো সিদ্ধান্ত নিতেই পারেন, স্বাভাবিক। কিন্তু বন্দি প্রত্যর্পণ চুক্তির তো প্রয়োজন হচ্ছে না, কারণ আমি তো নিজেই যাচ্ছি। দাদা, শেখ হাসিনা কি বন্দি? এই যে বন্দি প্রত্যর্পণ চুক্তি, উনি তো বন্দি না। বন্দি নন, হ্যাঁ, বন্দি নিয়ম অনুসারে হচ্ছে, নিয়ম অনুসারে যেটা বাংলাদেশের সবাই যেটা মানে এখনো সেটাকে বুঝতে পারেন না, সেটা হচ্ছে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে তিনি তার বাংলাদেশে তিনি সাজা প্রাপ্ত হয়েছে, তো সেই সাজার নিয়মাবলী কি হয়েছিল না আপনার ভারতে পাঠাতে হবে। ভারতে পাঠাবে, যিনি পাঠাননি বলেই ভারতেও আদালতে কিন্তু সেগুলো আবার পেশ করতে হবে, এবং ভারতের আদালত থেকেও সেই অভিযোগের সত্যতা প্রমাণিত হতে হবে, ফলে তবেই তিনি বন্দী হবেন। আপাতত বন্দী নন, কারণ আপাতত তিনি ভারতেও বন্দী থাকতে হবে, তাহলেই তো বন্দী বিনিময় হবে। তখনই তো না, কিন্তু তিনি তো বন্দী নন, এখনো বন্দী নন। তিনি তো একজন মুক্ত, তিনি রাজনৈতিক নেত্রী। তিনি তো রোজ না হলেও মাঝে মাঝেই তো বাংলাদেশের আওয়ামী লীগের নেতা নেত্রীর সঙ্গে দেখা করছেন, কথা বলছেন, সবটাই ভারত সরকারের সহযোগিতাতেই হচ্ছে। কয়েকদিন আগে 24 তারিখে হয়েছে, আমি শুনেছি আগামীকালও কোনো বৈঠক হতে পারে, কেউ আসছেন, হয়তো বৈঠক হবে, সেখানে রণনীতি তৈরি করছেন, এবং সেই সময় হয়তো এগুলো স্থির হতে পারে। কিন্তু এখনো পর্যন্ত ডিসেম্বরের ডেডলাইন তিনি পরিবর্তন করেন। তিনি কি আসছেনই? আমরা বিভিন্ন ভাবে নিশ্চিত ভাবে শুনতে পাচ্ছি যে তিনি আসছেন। আপনার জায়গা থেকে আপনি অনেক জায়গায় বলেছেন, আপনি কি নিশ্চয়তা দিয়ে বলতে পারছেন যে তিনি কি আসলে আসছেন? আমি ওনাকে যতটুকু জানি বা চিনি, তিনি অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ, যেটা বলেন সেটা থেকে তিনি সরেন। আমার কাছে নতুন উদাহরণ, তিনি বিশ্বের মধ্যে বৃহৎ সময়ের মহিলা প্রধানমন্ত্রী, ফলে তার যে মর্যাদা এবং তার যে সম্পর্কে ভাবমূর্তি গোটা বিশ্বে ছিল বা রয়েছে, এখনো ভারতে তো আছেই। ফলে তিনি যেটা বলবেন, তিনি অযথা কোনো নাটুকেপনা করার জন্য বলছেন তা তো না। তিনি যেটা বলছেন সেটা তিনি বিশ্বাস করেন এবং বলছেন, এবং ঘটনা আমি এখনো বিশ্বাস করি তিনি ডিসেম্বরে ফিরবেন, যদি তারেক রহমান সরকার অন্য কোনো প্রস্তাব না দেয়। আচ্ছা, তিনি ফিরবেন, কিন্তু এখানে একটা উদ্বেগের জায়গা আছে, উৎকণ্ঠার জায়গা আছে। বাংলাদেশে তার নিরাপত্তা ঝুঁকি ছিল বলে 2024-এর 5 অগাস্ট ভারত সরকারের সহযোগিতায় তাকে ভারতে নিয়ে যায় নিরাপদ আশ্রয়ে রাখা হয়। তিনি যদি ফেরেন, ওই যে নিরাপত্তা ঝুঁকিটা তাকে পিছু ছাড়ে না, সেটির কি হবে? এ ব্যাপারে ভারত সরকারের কোনো সহযোগিতা, বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সমঝোতা করেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে তাকে পাঠানোর ব্যাপারে। এবং এখানে যে বাংলাদেশে এসে তিনি থাকবেন, বাংলাদেশ সরকারের সাথে বা সেনাবাহিনীর সাথে কোনো সমঝোতা বা এরকম কিছু থাকবে কিনা, আপনি কি মনে করেন? দেখুন, এটা তো অবশ্যই হওয়া উচিত, কারণ
এটা আমি নিশ্চিত জানি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আবহাওয়াটা 2024-এ ছিল, সেই আবহাওয়াটা 2026-এ নেই। 2026-এর ডিসেম্বরে সেটা নেই। কারণ যারা যে আন্দোলন, যে তথাকথিত আন্দোলন করেছিল, তাদের মুখোমুখি হতে হবে এবার অন্তত লাখো লাখো আওয়ামী লীগ সমর্থকের সামনে। ফলে যেটাকে জয় গৃহযুদ্ধের কথা বলছি। ফলে সেই অবস্থাটা অনুমান বুঝেই, সেটা অনুমান করি উভয় দেশের মধ্যে একটা সমঝোতা কোথাও একটা হওয়ার সম্ভাবনা আছে বলেই আমার মনে হয়। আমি আপনাকে আগেও বলেছি সেইটা ডেডলাইনটা হচ্ছে সেপ্টেম্বর। ফলে সেই সময়টাতেই ক্লিয়ার হয়ে যাবে। আপনি যেটা বলছেন, প্রথম কথা, যে রিপোর্টের ভিত্তিতে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই রিপোর্টের, ভলকার তুর্কের রিপোর্টের 80 নম্বর পাতা যদি আপনারা পড়ে দেখেন, সেখানে লেখা আছে যদি এই ফাইন্ডিংস এর কারণে কাউকে ফাঁসি দেওয়া হয় তাহলে তার সঙ্গে জাতিসংঘ নেই। এবং যদি এই আইসিটি গঠন নিয়ে আপত্তি থেকে থাকে কারোর, অভিযুক্তদের, শেখ হাসিনা তো আছেই, তিনি তো আদালতে দ্বারস্থ হয়েছেন অন্য আন্তর্জাতিক আদালতে, ফলে সেই ব্যাপারেও কিন্তু জাতিসংঘ সে ব্যাপারে থাকবে না। ফলে জাতিসংঘের এই রায়টা শেষ কথা নয়, শেষ কথা নয়। এবং সেটা কিন্তু প্রত্যেক বাংলাদেশের মানুষের এটা আর একবার পড়া উচিত। 115 পাতার রিপোর্ট পড়ার দরকার নেই। আমি বলবো যে 70 থেকে 80 পাতা এইটুকু পড়লেই কিন্তু তারা বুঝতে পারবেন যে রিপোর্টে কি বলা আছে। আমি নিজের সাংবাদিকতার বিশ্লেষণ থেকে মনে করি শেখ হাসিনা ফিরলেও তার ফাঁসি হওয়া সম্ভব না, প্রাণহানি হওয়ারও সম্ভব নয়। সেটা করতে পারবে না, যেটা 24-এ পারতো সেটা পারেনি যখন, আর পারবে না, আর করা সম্ভব না। তিনি মানুষের জনতার মধ্যে, জনতা স্রোতের মধ্যে থাকবেন এবং সেই জনতাই তাকে কিন্তু বাঁচাবে। এখানে একটি প্রশ্ন আছে যে আমাদের মানুষ 24-এ যেমন ছিল, বাংলাদেশের মানুষ 26-এ আজকে প্রশ্নমন হয়েছে, কিন্তু এই যে জঙ্গিদের কথা বলা হয়, জঙ্গিদের মনোভাব তো এখনো সেই মনোভাবেই আছে। কারণ জঙ্গিদের তো ছেড়ে দেওয়া, জঙ্গিদের আমরা বন্দি করতে পারিনি, বর্তমান সরকারও পারেনি। সেই থ্রেটটা আসবে কি, সেই শঙ্কার জায়গায় ভারত আসতে পারে। উনি তো গ্রেনেড হামলার সম্মুখীন হয়েছিল, তাই না, বিরোধী দলের পাকা গেলে। সুতরাং সেটাকে তো তিনি জানেন, তিনি তো বলছেন আমি এমন একটা, মানে আমার জন্য ওখানে একটা রেড কার্পেট পেতে দেওয়া হবে, তারপরে আমি ফুলের মালা নিতে নিতে ঢুকবো, এরকম তো নয়। উনি তো বলছেন আমি মৃত্যু জেনেই যাচ্ছি। তিনি তো এরকম ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। তার উপর জঙ্গিদের কতবার হানা হয়েছে, কতবার হামলা হয়েছে। তিনি বলেছেন, তিনি যেটা বলেন, আমাকে প্রতিবারই মানুষ এবং আল্লাহ বাঁচিয়েছে। আমি জানি এবারও বাঁচাবো, কারণ এটা দৃঢ় বিশ্বাস, এবারও বাঁচাবো। দাদা, আলাপের প্রায় শেষ পর্যায়ে এসেছি। লাস্ট একটা ছোট্ট করে প্রশ্ন, যেহেতু আগামীকাল সার্জিও গোর বাংলাদেশে 3 দিনের সফরে আসছেন, এই যে এতক্ষণ আমরা যে আলাপ করলাম বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্স, শেখ হাসিনার আগমন, এগুলোর কি একটা প্রাথমিক আলাপ আলোচনা বা পদক্ষেপ কি হতে পারে সার্জিও গোরের আলাপের মধ্যে? এখন সেটা তো দেখুন, আগাম ফোরকাস্ট করা মুশকিল, কিন্তু আমাদের ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী যখন ঢাকায় আসেন, তার আগে তার সঙ্গে সার্জিও গোর সাক্ষাৎ করে দেখা করেছিল। তাদের দুজনের মধ্যে বৈঠক হয়েছিল। তিনি বৈঠক করেছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে, এবং নিশ্চিতভাবে যে তার একটা নেপথ্যে বা ব্যাকগ্রাউন্ড, একটা প্রিপারেশন আছে। ফলে সেটা আমি আগ বাড়িয়ে কিছু বলতে চাই না, এই কারণেই যে তিনি নামার পরে তিনি কি বলছেন সেটার দিকে লক্ষ্য রাখাটাই ভালো, কারণ আগাম ফোরকাস্ট করাটা সঠিক হবে। পরিবর্তনটাই হচ্ছে শেষ কথা। বাংলাদেশের মানুষ নিঃসন্দেহে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা তাদের মধ্যে প্রবল হয় যখন তাদের জনজীবন বিপর্যস্ত হয়। একটা পরিবর্তনের পর আশা করেছিল সাধারণ মানুষ যে বোধহয় অবস্থার পরিবর্তন ঘটবে, কিন্তু আদতে তা ঘটেনি। ফলে আমি নিশ্চিতভাবে মনে করি, যেহেতু এই সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার দেশে ফিরে যাওয়ার আহ্বান দিয়ে ডাক দিয়েছেন, এই কারণেই যে তিনি বলছেন, তার যুক্তি হচ্ছে যে দেশের মানুষের যে অবর্ণনীয় অবস্থা, সেটা
প্রতিকার করার জন্য আমার ওখানে যাওয়া দরকার, তাতে আমার জীবনের ঝুঁকি থাকবে। ফলে আমার ধারণা, যেটা আপনি বলছেন, মানুষ নিঃসন্দেহে বাংলাদেশ আবার একটা পরিবর্তনের মুখে তার সন্ধিক্ষণে পৌঁছাচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।